जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে আসছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি এন্ড ডি, ঠিক আছে। তো মক টেস্ট নাম্বার 21 অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 20 পর্যন্ত এই চ্যানেলটির প্লে লিস্টে আপলোড করা আছে গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নামে, ঠিক আছে। সেখান থেকে দেখে নাও, সেখান থেকে না দেখলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করেই নাও, তোমাদের সুবিধা হবে। এছাড়া আমরা যে পরবর্তী মক নিয়ে আসছি এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল যে কেপি বা ডাব্লিউবিপি সেগুলো মক আসছে, তাছাড়া সাবজেক্টিভ যেটা আছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তাছাড়া ডেসক্রিপ্টে থাকবে এই চ্যানেলটির মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি সেরা 30টি প্রশ্ন উত্তর, ঠিক আছে। বাছাই করা প্রশ্ন একবারে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এন্ড ডি কে টার্গেট করে। তো চলো শুরু করি। আজকের প্রথম সেকশন, দুটো সেকশন থাকছে, তাহলে দুটো সেকশনে যেটা নিউ সিলেবাস একদম নতুন সিলেবাসের ওপর আধারিত, ঠিক আছে। এটা হচ্ছে কি সেকশন 1 ইংলিশ, এখানে থাকবে টোটাল 10টা প্রশ্ন। আর সেকশন 2 যেটা থাকবে সেখানে থাকবে জিএস, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। এই যে প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। তাহলে সঠিক উত্তর কী হবে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যদি আমরা দেখি 4টে অপশনের মধ্যে, তাহলে এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন সি, ঠিক আছে। এই ক্ষেত্রে বলে রাখি তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে। এবং তাছাড়া সব থেকে যেটা লাস্টে, ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা জানাবে যে তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে হয়তো কমেন্ট করছো না, লাইক করে চলে আসছো, কিন্তু অবশ্যই আমরা এটা আগ্রহ করবো যে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ইন হয়ে যাচ্ছে। কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিলস যেটা আছে, এই ডিলস ডিফারেন্ট প্রিপোজিশন তার সাথে নেই, কিন্তু যে ডিলস ইন তখনই হবে যখন ট্রেড বা কোনো কিছু বিজনেস বোঝাবে, তখন সেটা ডিলস ইন ইউজ হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা ট্রেড বা গুডসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিলস ইন। এবং ডিলস উইথ কখন হয়? ডিলস উইথ যখন হবে কি এই যে ডিলস উইথ, এগুলো তোমরা পারলে লিখে নেবে, ঠিক আছে। ডিলস উইথ যেটা আছে সেটা হবে কখন? টু মানে সিচুয়েশন, টু হ্যান্ডেল এ সিচুয়েশন অর পারসন, ঠিক আছে। এটা বোঝাতে আমরা ডিলস উইথ ইউজ করি। আর ডিলস ইন কখন? না যখন আমরা ট্রেড অর টু ইনভলভ ইন দ্য বিজনেস, ঠিক আছে, বা বিজনেস বা ট্রেডের ক্ষেত্রে আমরা ডিলস ইন ইউজ করি। বুঝাতে পারলাম? তাহলে ডিলস উইথ কখন হচ্ছে? ডিলস উইথ হচ্ছে যখন আমরা কোনো সিচুয়েশন বা কোনো পার্সনকে হ্যান্ডেল করার কথা বলছি, তখন ডিলস উইথ হচ্ছে। আর ডিলস ইন হচ্ছে কখন? যখন আমরা বিজনেস বা ট্রেড রিলেটেড কোনো কিছু আসছে সেটাকে আমরা ডিলস ইন করছি, ঠিক আছে। তাহলে এখানে অপশন হয়ে যাবে কি সি, ঠিক আছে। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন আবার এসছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য ডেস্ক, দ্য লিস্ট অফ আইটেমস ড্যাশ অন দ্য ডেস্ক। সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা আগে বলে রাখি, সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে ইজ, ঠিক আছে। অনেকেই হয়তো ভাববে এখানে আর হবে, কিন্তু এখানে আর হবে না। কারণ কি, কেন আর হবে না? কারণ এই আইটেমসটা প্লুরাল মনে হলেও এটার এই সেন্টেন্সের মেন সাবজেক্ট হচ্ছে কি লিস্ট। মেন সাবজেক্ট কি হচ্ছে? লিস্ট। এই যে সেন্টেন্স যেটা আছে এই সেন্টেন্সটা কিসের না? আইটেমসের লিস্ট। তাহলে মেন সাবজেক্ট কি লিস্ট, আর লিস্ট হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার। লিস্ট হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার। এক্ষেত্রে একটা নিয়ম কাজ করে, সেটা মনে রাখবে, তোমরা লিখে নেবে নাউন প্লাস অফ, ঠিক আছে, প্লাস নাউন, ঠিক আছে। নাউন প্লাস অফ প্লাস নাউন যদি হয় এবং এগুলো যদি সিঙ্গুলার হয়, তাহলে তাছাড়া এই যে এটা হয়, তাহলে ভার্ব অ্যাগ্রি উইথ ফার্স্ট নাউন, ঠিক আছে, ফার্স্ট নাউন। মনে রাখবে নাউন প্লাস অফ প্লাস নাউন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভার্ব যেটা আছে সেটা ভার্ব অ্যাগ্রি করবে কাকে? ফার্স্ট নাউনকে, ঠিক আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা যেটা আছে এই সেন্টেন্সের মেন সাবজেক্ট হচ্ছে লিস্ট। তাহলে লিস্ট যেহেতু সিঙ্গুলার, সেই জন্য ভার্ব হবে ডেফিনেটলি সিঙ্গুলার, ঠিক আছে। যেরকম কি আরেকটা যদি এক্সাম্পল দিই, তাহলে এ বাঞ্চ অফ গ্রেপস, ঠিক আছে, এ বাঞ্চ অফ গ্রেপস ইজ হয়ে যাবে, ঠিক আছে, ইজ ফ্রেশ, ঠিক আছে। তাহলে এই যে ইজ হলো, কিন্তু গ্রেপস এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্লুরাল, কিন্তু হবে না। কারণ কি এই যেটা আছে বাঞ্চ যেটা আছে মেন সাবজেক্ট, বাঞ্চ হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এটা হয়ে যাবে কি ভার্ব হবে সিঙ্গুলার। এছাড়াও আমরা যদি দেখি তাহলে নাউন অফ নাউন, ঠিক আছে, তাহলে ভার্ব অ্যাগ্রি উইথ দ্য ফার্স্ট নাউন। বুঝাতে পারলাম? এরপরে আসছি
তো তোমাদের যদি ভালো লাগে বোঝানো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, যে কীরকম তোমাদের বুঝতে পারছো কি না, ঠিক আছে। তারপরে আসছে চুজ দ্য সিনোনিম। তাহলে চুজ দ্য সিনোনিম অফ বারসার্ক, ঠিক আছে, চুজ দ্য সিনোনিম অফ বারসার্ক। তাহলে বারসার্ক কি না সমার্থক শব্দ, ঠিক আছে, এই যে এটা আছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে এখানে বারসার্ক যেটা আছে, বারসার্ক মানে কি, তাহলে প্রথমে আমাদের মিনিং জানতে হবে কোশ্চেনের মিনিং। তাহলে বারসার্ক মানে কি, তাহলে বারসার্ক মানে হচ্ছে এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, ঠিক আছে, অ্যাঙ্গার বা এক্সাইটমেন্ট হবে। বাংলায় বললে কি হবে, বাংলায় বললে হবে কি উন্মত্ত বা ক্ষিপ্ত, এটা হচ্ছে এক্সাইটমেন্ট, আর ক্ষিপ্ত অর্থ অ্যাঙ্গার, ঠিক আছে, অর্থাৎ রাগী, ঠিক আছে। তাহলে খুব রেগে যাওয়া বা উন্মত্ত বা ক্ষিপ্ত হয়ে যাওয়াকে আমরা বলি কি বারসার্ক হয়ে যাওয়া, বারসার্ক, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, অর্থাৎ সিনোনিম যে বলেছে, তাহলে কাম, কাম মানে কি, কাম মানে তো শান্ত হওয়া, শান্ত, তাহলে এটাও হবে না। ইনসেন, তাহলে ইনসেন মানে কি, ইনসেন মানে হচ্ছে এখানে হয়ে যাবে পাগল হওয়া বা উন্মাদ হওয়া, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার। কোয়াইট মানে কি, এটাও তো হয়ে যাচ্ছে নীরব বা শান্ত, তাহলে 3 নম্বরও এটা হয়ে যাচ্ছে না। পিসফুল, তাহলে এটা আমরা জানি কি পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, তাহলে বারসার্ক যেটা আছে এগুলো 3টা এ বি অ্যান্ড ডি, এটা হয়ে যাচ্ছে অ্যান্টোনিয়াম। তাহলে সিনোনিম কি হচ্ছে, সিনোনিম হয়ে যাচ্ছে এটা ইনসেন, ঠিক আছে, ইনসেন। কারণ কি ইনসেন মানে হচ্ছে পাগল বা উন্মাদ বা ক্ষিপ্ত হওয়া, তাহলে আর বারসার্ক মানে হচ্ছে উন্মত্ত ক্ষিপ্ত হওয়া, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে সিনোনিম অফ বারসার্ক ইনসেন, ঠিক আছে। তোমরা এগুলো লিখে রাখবে, 4টা অপশনের মিনিং আমি বলে দিচ্ছি, বাংলা ইংলিশ দুটোতেই আমি বলে দিচ্ছি, সেটা তোমরা লিখে রাখবে অবশ্যই, ঠিক আছে। 4 নম্বর বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম। এবারে এসে কি বিপরীতার্থক শব্দ, ঠিক আছে, বিপরীতার্থক শব্দ কি বলেছে, অ্যাবান্ডন। তাহলে এই যে অ্যাবান্ডনের মিনিং এসছে, তাহলে প্রথমে আমাদের অ্যাবান্ডন মিনিংটা আগে জানতে হবে, ঠিক আছে। অ্যাবান্ডন মানে হচ্ছে কি গিভ আপ করা, ঠিক আছে, বাংলায় বললে কি হবে পরিত্যাগ করা, ঠিক আছে, গিভ আপ করা বা পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে হচ্ছে গিভ আপ করা, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ঠিক আছে, ছেড়ে দেওয়া, গিভ আপ করা বা পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ঠিক আছে। তাহলে 4টা অপশন আমরা মিলিয়ে দেখে নেব। 4টা অপশন ফরসেক, প্রথমে এসে কি ফরসেক, ফরসেক মানে হচ্ছে ত্যাগ করা, ফরসেক মানে কি ত্যাগ করা, ফরসেক মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে এটা তো হয়ে যাচ্ছে এর সিনোনিম, হচ্ছে না। রিটেন, এই যে রিটেন যেটা আছে, রিটেন মানে হচ্ছে ধরে রাখা, তাই না, আমরা বলি না কোনো কিছুকে রিটেন, ধরে রাখা। আর ডেজার্ট, এই যে ডেজার্ট মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে। আর রিলিং কুইজ যেটা আছে, এই রিলিং কুইজটা বারবার পরীক্ষায় আসে, এটা মিনিংটা তোমরা অবশ্যই লিখে রাখবে। এই রিলিং কুইজ মানে হচ্ছে গিভ আপ করা বা ছেড়ে দেওয়া, গিভ আপ বা ছেড়ে দেওয়া। তাহলে সঠিক উত্তর আমরা কি পেলাম, তাহলে সঠিক উত্তর যেটা পেয়ে যাচ্ছি আমরা কি রিটেন অর্থাৎ ধরে রাখা। তাহলে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, সেক্ষেত্রে তার অপোজিট আমরা পেয়ে যাচ্ছি কি ধরে রাখা বা রিটেন করা, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বরে এসছে কি অ্যান্টোনিয়াম এসছে। তাহলে এই যে অ্যান্টোনিয়াম যেটা এসছে 5 নম্বরে, অ্যান্টোনিয়াম কি বলছে, কমেন্টস, কি বলছে কমেন্টস। তাহলে কমেন্টস মানে কি, তাহলে প্রথমে আমাদের মিনিংটা জানতে হবে কমেন্টস। তাহলে কমেন্টস মানে হচ্ছে টু বিগিন অর স্টার্ট, বাংলায় যদি বলি তাহলে হয়ে যাবে কি শুরু করা, বাংলায় যদি বলি তাহলে হবে শুরু করা। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে এখানে অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে ইনিশিয়েট মানে হচ্ছে কি স্টার্ট করা বা শুরু করা, ইনিশিয়েট করা বা শুরু করা, ঠিক আছে। স্টার্ট মানে তো স্টার্টই আছে। আর লঞ্চ যেটা আছে আমরা বলি না রকেট লঞ্চ করা, তাহলে সেটাও হচ্ছে কি ওয়ান টাইপ অফ চালু করা বা শুরু করা, ঠিক আছে। তাহলে বাংলায় যদি বলি তাহলে হবে কি চালু করা, তাহলে সেটা শুরু করাই বোঝায়। তাহলে ফিনিশ মানে হচ্ছে শেষ করা, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, ঠিক আছে। এরপরে আসছি 6 নম্বরে এসছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ হিরো, ঠিক আছে। তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ হিরো, তাহলে এই যে হিরো যে ওয়ার্ডটা আছে এর প্লুরাল ফর্ম জিজ্ঞাসা করেছে। তাহলে হিরোর প্লুরাল ফর্ম কি হবে, তাহলে হিরো যেটা আছে এই হিরো, এক্ষেত্রে আমি একটু মানে যেটা রুলস আছে সেটা বলে রাখি। বলছে যে নাউন দ্যাট এন্ডস ইন জিরো হ্যাভ কনস্ট্যান্ট প্রিসিডিং ইট, মানে এরকম বলছে যে কোনো একটা নাউন বাংলায় বলে দিই, কোনো একটা নাউন যদি তার শেষে যদি জিরো হয় এবং তার আগে যদি কনসোনেন্ট হয়, এটা মনে রাখবে, লাস্টে যদি জিরো
এবং সরি জিরো বলছি, ও যদি হয়, লাস্টে ও যদি হয় এবং তার আগে যদি কনসোনেন্ট হয়, তাহলে তাকে প্লুরাল ফর্ম করার সময় আমরা কি করব, ইএস অ্যাড করব। কি অ্যাড করব, ইএস অ্যাড করব, এটা মনে রাখবে, ঠিক আছে। তার আগে ইএস অ্যাড করব, তবে এটা সব ক্ষেত্রে হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমরা কি অ্যাড করব, ইএস অ্যাড করব, বুঝতে পারলাম। তাহলে হিরো যদি হয়, তাহলে এই হিরো কি হয়ে যাবে, হিরোজ হয়ে যাবে, অপশান বি, দেখে নাও, অপশান বি হিরোজ। আরও যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে ম্যাঙ্গো, লাস্টে কি আছে, ও আছে, তার আগে কি আছে, কনসোনেন্ট আছে, তাহলে হয়ে যাবে কি, ম্যাঙ্গোস, বুঝতে পারলাম, ঠিক আছে। এইভাবে সেম এক্সাম্পল হয়ে যাবে পটেটো, ঠিক আছে, এ দেখে নাও, পটেটো থেকে পটেটোস, ঠিক আছে। এটা বোঝাতে পারলাম যে নাউন যার শেষে ও থাকবে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেটা অ্যাডিং মানে প্লুরাল করার সময় আমাদের ইএস অ্যাড করতে হয়। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলেছে লুক ইট ড্যাশ আউটসাইড রাইট নাও, তাহলে এটা কি হবে, এটা সঠিক উত্তর কি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখে নাও, এটা যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমি বলে দিই যে ইট ইজ স্নোয়িং, ইট ইজ স্নোয়িং, 4টে অপশন দেওয়া আছে। এবারে ইট ইজ স্নোয়িং কেন হচ্ছে, কারণ হচ্ছে এই যে রাইট নাও বলেছে, ঠিক আছে, রাইট নাও, তাহলে রাইট নাও মানে কি, কোন টেন্সের দিকে যাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের দিকে যাচ্ছে, তাই না, তাহলে প্রেজেন্ট টেন্সের দিকে। এবারে এই যে ওয়ার্ড যেটা আছে লুক, তাহলে এই লুক কখন আমরা বলি, কোনো কন্টিনিউয়াস ঘটনা ঘটছে, যে দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছে, দেখো গাড়ি চলছে, তাহলে এই যে এরকম কন্টিনিউয়াস টেন্সকে বোঝাতে আমরা এই শব্দগুলোকে ইউজ করি। তাহলে এই শব্দগুলোকে আমরা দেখেই বুঝতে পারবো যে টেন্সটা কোন টেন্সে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। লুক ইট ইজ স্নোয়িং, ঠিক আছে, ইট ইজ স্নোয়িং আউটসাইড রাইট নাও। তাহলে এই যে সেন্টেন্স যেটা আছে, সেন্টেন্সের কিছু এরকম ওয়ার্ড থাকবে যেটা ইন্ডিকেট করবে যে সেটা কোন টেন্সে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে রাইট নাও প্রেজেন্ট টেন্স, আর এদিকে লুক দেওয়া আছে, তাহলে এটা কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। এরপরে আসছে আবার এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে মাই কার, এটা ফেজাল ভার্বের ওপর আছে, কারণ কি ফেজাল ভার্ব থাকার সম্ভাবনা অনেক বেশি। কি বলছে, মাই কার ড্যাশ অন দ্য হাইওয়ে অ্যান্ড আই হ্যাড টু কল ফর হেল্প, ঠিক আছে। তাহলে 4টে অপশন দেওয়া আছে, ব্রোক আপ, অপশন বি দেওয়া আছে ব্রোক আউট, অপশন সি দেওয়া আছে ব্রোক ইনটু, অপশন ডি দেওয়া আছে ব্রোক ডাউন। তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি, সেটা হয়ে যাচ্ছে কি ব্রোক ডাউন, ঠিক আছে। তাহলে এই যে মিনিং যেটা আছে, এই প্রত্যেকটা মিনিং আমরা জেনে নেবো, ঠিক আছে। তাহলে এই যে ব্রিং কেন দেওয়া আছে, ব্রোক আপ, তাহলে ব্রোক আপ মানে কি, তাহলে এই যে প্রথমে দেওয়া আছে ব্রোক আপ মানে হচ্ছে ইন দ্য রিলেশনশিপ বা বিকাম ফ্র্যাগমেন্টেড, তাহলে এটা তো হয়তো সবাই জানবে, ঠিক আছে, কারণ এটা খুব বেশি প্রচলিত। যেটা ব্রেকআপ যেটা আছে, ব্রেকআপেরই একটা পার্ট হচ্ছে কি ব্রোকআপ, ঠিক আছে। তাহলে ইন রিলেশনশিপ বা সম্পর্ক যেটা আছে, সে সম্পর্ক শেষ হয়ে যাওয়া, সে যেরকমই সম্পর্ক হতে পারে, সেটা কি শেষ হয়ে যাওয়াটাকে আমরা ব্রোকআপ বা ব্রেকআপ বলি, ঠিক আছে। এরপরে যেটা আছে, বা এরকমও হয় বিকাম ফ্র্যাগমেন্টেড মানে আলাদা হয়ে যাওয়া, ফ্র্যাগমেন্টেড মানে কি পার্ট টুকরো টুকরো হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া, সেটাকে আমরা ব্রেকআপ বা ব্রোকআপ শব্দ দিয়ে ডিনোট করি। ব্রোকআউট মানে কি, ব্রোকআউট মানে হচ্ছে টু স্টার্ট সাডেনলি, কোনো কিছু হঠাৎ করে শুরু হয়ে যাবে, যেরকম আমি বললাম যে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, তো সেক্ষেত্রে হয়ে যাবে কি ব্রোকআউট। কোনো ডিজিজ ছড়িয়ে পড়া, সেটাকেও আমরা বলবো কি ব্রোকআউট, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ব্রোকআউট মানে হচ্ছে স্টার্ট সাডেনলি। ব্রোক ইনটু, এই যে ব্রোক ইনটু মানে হচ্ছে কি সাডেনলি বা জোরপূর্বক বা ইলিগালি কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, তাহলে জোর করে ভিতরে প্রবেশ করা, বাংলায় যদি বলি তাহলে কি হবে, জোর করে প্রবেশ করা, ঠিক আছে, জোর করে প্রবেশ করা, সেটা হচ্ছে ব্রোক ইনটু। আর ব্রোক ডাউন মানে কি, ব্রোক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, 1 নম্বর হচ্ছে ভেঙে পড়া, তারপরে হচ্ছে স্টপ ওয়ার্কিং, কাজ না করা, বা স্টপ ওয়ার্কিং লিখলাম, স্টপ ওয়ার্কিং হবে, ঠিক আছে, বা ফেল্ড হবে, কাজ করা বন্ধ করে দেওয়া, ঠিক আছে। বিশেষ করে এটা কোথায় কাজে লাগে, এটা লাগে মেশিনারি বা ভেহিকেলের ক্ষেত্রে এই ব্রোক ডাউন শব্দটা আমরা ইউজ করি বিশেষ করে, এমন না যে অন্য ক্ষেত্রে হয় না, কিন্তু বিশেষ করে আমরা মেশিন বা ভেহিকেল, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম 4টা ব্রোকআপ কোথায় হবে, দ্য এন্ড অফ রিলেশনশিপ বা বিকাম ফ্র্যাগমেন্টেড, আলাদা আলাদা হয়ে যাওয়া। ব্রোকআউট কখন, কোনো কিছু হঠাৎ করে কোনো ঘটনা, যেরকম স্টার্ট সাডেনলি, কোনো কিছু আগুন লেগে যাওয়া হঠাৎ করে, বা কোনো ডিজিজ ছড়িয়ে পড়া, এই যে করোনা ডিজিজ ছড়িয়ে পড়েছিল, সেটা ব্রোকআউট হবে, ঠিক আছে। ব্রোক ইনটু জোর করে ভিতরে প্রবেশ করা, আর ব্রোক ডাউন যেটা আছে সেটা হবে কি স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দেওয়া বা ফেল হয়ে যাওয়া, এরকম বোঝাতে বিশেষ করে এটা মেশিন বা ভেহিকেলের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি মাই কার ব্রোক ডাউন, ওকে। এরপরে আসছি 9 নম্বরে এসছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
অর্থাৎ এক কথায় ফোকাস। ঠিক আছে, কি বলছে দ্য সাইন্টিফিক স্টাডি অফ বার্ডস। তাহলে বার্ডস যেটা আছে এই বার্ডসের সাইন্টিফিক স্টাডিকে কি বলা হয় বুঝাতে পারলাম। তাহলে বার্ডসের সাইন্টিফিক স্টাডিকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তার সাথে আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার যেটা হবে সেটা হবে কি অর্নিথোলজি। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তোমাদের একটু মানে মনে রাখার ক্ষেত্রে আমি একটু জাস্ট রুট ওয়ার্ড দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, যে গ্রিক ওয়ার্ড লজস, ঠিক আছে মনে রাখবে, ইংলিশের বেশিরভাগ এই ওয়ার্ড হচ্ছে বাইরে থেকে নেওয়া, গ্রিক বা ল্যাটিন থেকে, ওদের নিজস্ব কিছু নেই। লজস যেটা আছে এই লজস মানে হচ্ছে স্টাডি, লজস মানে হচ্ছে কি স্টাডি, লজস মানে মনে রাখবে স্টাডি করা। তাহলে এই লজস থেকে এসছে লজি শব্দটা, তাহলে এক্ষেত্রে লজস মানে আমরা পেয়ে গেলাম কি স্টাডি করা। এরপরে দেখো যে এই যে জিও, জিও মানে কি আমরা জানি জিও মানে হচ্ছে আর্থের স্ট্রাকচার, আর্থের স্ট্রাকচার বা এই যে আর্থ রিলেটেড যে স্টাডি সেটাকে আমরা বলি কি জিওলজি। তাহলে স্টাডি মানে কি লজো, তাহলে লজো থেকে এসছে কি লজি, তাহলে জিওলজি মানে কি আর্থ রিলেটেড স্টাডি, সেটাকে আমরা বলবো কি জিওলজি। সিম্পল জিনিস। ইটোমোলজি, তাহলে এই যে ইটোমো শব্দটা কি, ইটোমো শব্দ মানে হচ্ছে শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তি বা উৎপত্তি যেটা আমরা বলি না, শব্দের উৎপত্তি বা শব্দ রিলেটেড, শব্দ কোথা থেকে এসছে না আসে, এই যে শব্দের উৎপত্তি বা রুট ওয়ার্ড সম্পর্কিত যে স্টাডি সেটাকে বলা হয় কি ইটোমোলজি। বুঝতে পারলাম। আর অর্নিথো শব্দটা এসছে কি অর্নিথোস থেকে, অর্নিথো গ্রিক শব্দ অর্নিথোস, অর্নিথোস যার মানে হচ্ছে বার্ড। ঠিক আছে, প্লাস লজি, তাহলে কি হয়ে যাচ্ছে স্টাডি অফ বার্ডস। জুওলজি, ঠিক আছে, এই যে জুওলজি শব্দটা এসছে এটাও এসছে গ্রিক রুট, এই যে জয়েন তার মানে হচ্ছে কি অ্যানিমেল, যার মানে হচ্ছে অ্যানিমেল, তাহলে প্লাস কি হবে লজি হয়ে গেল জুওলজি, তার মানে হচ্ছে স্টাডি অফ অ্যানিমেল। তাহলে সিম্পল জিনিস, তাহলে আমাদের এটা জানতে হবে যে এই যে গ্রিক ওয়ার্ড কিছু কিছু জানতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি কমেন্ট করো তা অবশ্যই আমি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে এটার কিছু পার্ট আমি নিয়ে আসবো এবং পুরো রুট ওয়ার্ড দিয়ে পুরো করাবো যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। ঠিক আছে, বুঝে পড়ে যাতে পড়তে হয় এবং একটার সাথে একটা পড়লে বাকিগুলো হয়ে যাবে। এই যে লজস, লজস থেকে যতগুলো আসবে যার সাথে লজস থাকবে বা লজি থাকবে মনে রাখবে সেটা স্টাডি রিলেটেড কিছু কিছু বলছে। ঠিক আছে, তাহলে যদি তোমরা ইন্টারেস্ট থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে যে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে যদি ক্লাস লাগে তো অবশ্যই আমি নিয়ে আসবো। ঠিক আছে, এবং শুধু নিয়ে আসা না, তার সাথে আমি রুট ওয়ার্ড দিয়ে পরে করিয়ে দেবো, যে ক্ষেত্রে তোমাদের মুখস্থ অনেক দিন ধরে থাকবে। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বরে বলছে কি হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে কোনটি লেখা আছে। ঠিক আছে, তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা একটু দেখে নেবে এটা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি অপশন এ অ্যাবসেন্স। ঠিক আছে, অ্যাবসেন্স যার অর্থ অনুপস্থিত, অ্যাবসেন্স অর্থাৎ অনুপস্থিত। ঠিক আছে, এই যে এখানে এস দেওয়া আছে তো এটা হবেই না, আর এখানে সি দেওয়া আছে এটা হবে না, আর এখানে অ্যাবসেন্স সেটা হবে না। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি সেকেন্ড পার্ট। তাহলে এই যে সেকেন্ড পার্টে আসছে জিকে, এর মধ্যে গ্রুপ সি তে যে সিলেবাস নতুন সিলেবাস আপলোড করা আছে গ্রুপ সি অ্যান্ড ডিতে সেটাকেই বেস করে বানানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো চলে আসি প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন বলা আছে যে কোন প্রাচীন ভারতীয় শাসক অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন অপশন বি বিন্দুসার, অপশন বি বিন্দুসার। ঠিক আছে, তাহলে বিন্দুসার কে অমিত্রাঘাত, এই যে গ্রিক লেখকরা মনে রাখবে এটা গ্রিক লেখকরা তাকে অমিত্রচ্ছেদ উপাধি দেন, যার সংস্কৃত রূপ হলো অমিত্রাঘাত। ঠিক আছে, যার মানে হচ্ছে কি শত্রু বিনাশকারী, এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে অমিত্রাঘাত শব্দের মিনিং কি, তাহলে অমিত্রাঘাত শব্দের মিনিং হচ্ছে শত্রু বিনাশকারী। ঠিক আছে, শত্রু বিনাশকারী। এক্ষেত্রে যেটা চন্দ্রগুপ্ত মৌর্য যেটা আছে, চন্দ্রগুপ্তকে মৌর্যকে বলা হয় স্যান্ড্রোকটাস নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে স্যান্ড্রোকটাস। ঠিক আছে, স্যান্ড্রোকটাস নামে পরিচিত ছিলেন কে চন্দ্রগুপ্ত মৌর্য, আর বিম্বিসার ছিলেন কি হরিয়াঙ্কা বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন সাহিত্যকর্ম থেকে প্রথম দক্ষিণ ভারতের ইতিহাসের বিবরণ পাওয়া যায়। ভালো করে মনে রাখবে, কোন সাহিত্যকর্ম থেকে প্রথম দক্ষিণ ভারতের ইতিহাসের বিবরণ পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যেটা 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি সঙ্গম সাহিত্য। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে এই যে সঙ্গম সাহিত্যকে প্রাচীন তামিল সাহিত্য, এটা হচ্ছে প্রাচীন তামিল সাহিত্য। তোমরা ভিডিওকে স্কিপ না করে একটু দেখে রাখবে, এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, প্রাচীন তামিল সাহিত্য, কারণ কি একটা প্রশ্নের মধ্যে যেহেতু
আলোচনা হয়ে যাচ্ছে অনেকগুলি প্রশ্ন, তো সেক্ষেত্রে তোমাদের কি প্রিপারেশনটা অনেক দ্রুত হবে এবং ফাস্ট হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, ঠিক আছে। প্রাচীন সঙ্গম সাহিত্য বলা হয় এটাকে, এবং এখান থেকে আমরা এই যে দক্ষিণ ভারতের যেটা আছে চোল, চের, পাণ্ড্য রাজবংশের ইতিহাস বা সামাজিক জীবন সম্পর্কে মূল্যবান তথ্য দেয়, ঠিক আছে। এরপরে আসছি 3 নম্বরে বলা আছে যে ঋগ বৈদিক যুগে পুরন্দর নামে কোন দেবতাকে অভিহিত করা হতো। ঋগ বৈদিক যুগে পুরন্দর নামে কোন দেবতাকে অভিহিত করা হতো? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইন্দ্র, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্সার। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হলেন ঋগ বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা, ঠিক আছে। ইন্দ্র ঋগ বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতার নাম কি? ইন্দ্র, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতার নাম ইন্দ্র। তাকে পুরন্দর নামে দেখা হতো, যার অর্থ এই যে পুরন্দর যেটা আছে, এই পুরন্দরের অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী, ঠিক আছে, মনে রাখবে এটা। এই যে দুর্গ ধ্বংসকারী কাকে বলা হতো? ঋগ বৈদিক যুগে ইন্দ্রকে দুর্গ ধ্বংসকারী, ঠিক আছে। এছাড়াও তিনি ছিলেন কি? তিনি ছিলেন বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি ও বজ্রের দেবতা, বৃষ্টি ও বজ্রের দেবতা, ঠিক আছে। আর্যদের যুদ্ধনেতাও ছিলেন তিনি। তাহলে ঋগ বৈদিক যুগে তার উদ্দেশ্যে কতগুলি স্তোত্র আছে? 250, ঠিক আছে, এটাও মনে রাখবে, 250 স্তোত্র আছে, ঠিক আছে। সেকেন্ড যে ছিল, সেকেন্ড হচ্ছে অগ্নি। দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি, তাহলে এই দ্বিতীয় নম্বরে অগ্নি, তার উদ্দেশ্যে 200টি স্তোত্র আছে কোথায়? ঋগ্বেদে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি ঋগ্বেদের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতার নাম কি? ইন্দ্র, যাকে পুরন্দর নামে ডাকা হয়। পুরন্দর অর্থাৎ মিনিং কি? দুর্গ ধ্বংসকারী। তিনি ছিলেন কি? বৃষ্টি ও বজ্রের দেবতা, ঠিক আছে। ইন্দ্রই ছিলেন গুরুত্বপূর্ণ দেবতা, যার উদ্দেশ্যে 250টি যেটা স্তোত্র আছে ঋগ্বেদে পাওয়া যায়। এছাড়া দ্বিতীয় দেবতার গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে কি? অগ্নি, যার নামে 200টি স্তোত্র আছে, ঠিক আছে। তাহলে এতগুলো প্রশ্ন একটা প্রশ্নের মধ্যেই আলোচনা হচ্ছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবে। 4 নম্বরে আসছি। 4 নম্বরে বলছে শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কে সংকলন করেছিলেন? শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কে সংকলন করেছিলেন? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কে? গুরু অর্জুন দেব, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হয়েছে? যে গুরু অর্জুন দেব ছিলেন শিখদের 5ম গুরু, মনে রাখবে, ঠিক আছে, 5ম গুরু, ঠিক আছে। তিনি শিখ ধর্মের মূল গ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন, ঠিক আছে। শিখ ধর্মের মূল গ্রন্থ আদি গ্রন্থ, এটা মনে রাখবে, শিখ ধর্মের মূল গ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন, যা পরবর্তীকালে গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত হয়। তাকে মুঘল সম্রাট জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন, জাহাঙ্গীর, ঠিক আছে। আর গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক ও প্রথম গুরু, ঠিক আছে। শিখ ধর্মের প্রবর্তক কাকে বলা হয়? শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে কে? গুরু নানক। এই হচ্ছে একমাত্র ধর্ম যে কি সারা বছর লঙ্গর চালায় এবং হাজার হাজার মানুষকে ফ্রিতে ভোজন করে, একমাত্র ধর্ম এবং প্রথম গুরু, ঠিক আছে। তাহলে হচ্ছে কি শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক, আর প্রথম গুরু ইনি। আর 5ম গুরুর নাম হচ্ছে গুরু অর্জুন দেব, যিনি আদি গ্রন্থ সংকলন করেছিলেন, যা পরবর্তীকালে গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত। এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে প্রাণদণ্ড দিয়েছিলেন বা মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপরে 5 নম্বর প্রশ্ন, যে ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য মিনিটস অফ এডুকেশন কে পেশ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্য বা ইংরেজি শিক্ষা প্রসারের জন্য মিনিটস অফ এডুকেশন কে পেশ করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? লর্ড ম্যাকলে, ঠিক আছে। লর্ড ম্যাকলে মিনিটস অফ এডুকেশন প্রবর্তন করেছিলেন। লর্ড ম্যাকলে কাকে বলা হয় না? থমাস ব্যাবিংটন ম্যাকলে, তার সম্পূর্ণ নাম হচ্ছে থমাস ব্যাবিংটন ম্যাকলে। 1835 সালে, কত সালে যদি বলে তাহলে হবে কি 1835 সালে বিখ্যাত এই স্মারকলিপিটি পেশ করেন, ঠিক আছে। এই স্মারকলিপিতে তিনি পাশ্চাত্য ভাষা বা যেটা ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের দেশীয় ভাষার শিক্ষা প্রচারের পরিবর্তে তিনি ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করেছিলেন বা চালু করেছিলেন, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময়কালে গভর্নর জেনারেল ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং তার এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, ঠিক আছে, এবং এর ফলে ইংরেজি শিক্ষা চালু হয়।
ব্যাপকভাবে ইংরেজি শিক্ষা চালু হয়, তাহলে ভারতে মিনিটস অফ এডুকেশন যদি কে চালু করে তাহলে হবে লর্ড ম্যাকলে। তার নাম হচ্ছে থমাস ব্যাবিংটন ম্যাকলে। কত সালে? 1835 সালে। এবং তিনি এই প্রস্তাবে বা এই যে রিপোর্ট যেটা আছে এই রিপোর্টে তিনি কোন এডুকেশনের পক্ষে ছিলেন? ইংরেজি এডুকেশনের পক্ষে ছিলেন। এবং তার এই প্রস্তাব যেটা আছে সেটা গ্রহণ করেছিলেন কে? তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে আসছি 6 নম্বরে বলা আছে কি নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীটি ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে? নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীটি ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? উরাল মাউন্টেন। কোন মাউন্টেন? উরাল মাউন্টেন। ঠিক আছে, উরাল মাউন্টেন। তাহলে উরাল মাউন্টেন যেটা আছে ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে। ঠিক আছে, এবারে হিমালয় আমরা জানি কি হিমালয় একটা পর্বতমালা দক্ষিণ এশিয়ার। ঠিক আছে, রকি এটা হচ্ছে আমেরিকার পর্বতমালা। এটা মনে রাখবে, রকি যেটা হচ্ছে আমেরিকার পর্বতমালা। আর আন্দিজ হচ্ছে এটাও একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পর্বতমালা। ঠিক আছে, এরপরে আসছি আমরা 7 নম্বর বলছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? কিন্তু বলা আছে সূর্য ছাড়া। ঠিক আছে, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? সূর্য ছাড়া। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সিরিয়াস বা ডগ স্টার। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সিরিয়াস বা ডগ স্টার। এবারে এই যে বাকি যেটা আছে সিরিয়াস বা ডগ স্টার হচ্ছে সৌরজগতের বাইরে রাতার আকাশে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সিরিয়াস বা ডগ স্টার। আর ধ্রুবতারা এটা আমরা জানি কি কোন আকাশে স্থির থাকে? উত্তর আকাশে স্থির থাকে ধ্রুবতারা। ঠিক আছে, আর আলফা স্যাজিটারি যেটা আছে এটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র, তবে সিরিয়াসের মতো উজ্জ্বল নয়। আলফা স্যাজিটারি এটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। ঠিক আছে, সৌরজগতের বাইরে, তবে সিরিয়াসের মতো উজ্জ্বল নক্ষত্র নয়। ঠিক আছে, এরপরে আসছি 8 নম্বরে বলা আছে ডোলড্রামস। এই যে ডোলড্রামস অঞ্চলটি প্রধানত কোথায় দেখা যায়? ঠিক আছে, ডোলড্রাম আমরা জানি ডোলড্রাম। তাহলে এই যে বলছে ডোলড্রাম অঞ্চলটি প্রধানত কোথায় দেখা যায়? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি নিরক্ষীয় অঞ্চল। অপশন সি নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে এই যে ডোলড্রাম কি? তাহলে ডোলড্রাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। ঠিক আছে, যা নিরক্ষরেখার উভয় পাশে 0 থেকে 5 ডিগ্রি, মানে এটা যদি ইকুয়েটার হয় তাহলে ইকুয়েটারের এদিকে 5 আর এদিকে 5। ঠিক আছে, তাহলে 5 হচ্ছে নর্থে, 5 হচ্ছে সাউথে। ঠিক আছে, 5 হচ্ছে নর্থে, 5 হচ্ছে সাউথে। ঠিক আছে, এই যে রিজিয়ন, এই রিজিয়নটাকেই বলা হয় ডোলড্রাম। এখানে বায়ুর চাপ কম থাকে এবং বায়ু প্রবাহ শান্ত থাকে বলে একে বলা হয় কি নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। বুঝতে পারলাম? তাহলে 0 ডিগ্রিটাকে এটাকে বলা হয় কি ইকুয়েটার। ঠিক আছে, ইকুয়েটার অর্থাৎ ডিভাইডকারী, দুটি ভাগে ভাগ করছে ইকুয়েটার হিসেবে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, এদিকে হচ্ছে নর্থ 5 ডিগ্রি নর্থ, এদিকে হচ্ছে 5 ডিগ্রি সাউথ। তাহলে এই যে রিজিয়নটাকে বলা হয় ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। ঠিক আছে, এখানে বায়ুর চাপ কম থাকে, বায়ু প্রবাহ স্থির থাকে বা শান্ত থাকে বলে একে বলা হয় কি নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। বুঝতে পারলাম? এরপরে আসছি 9 নম্বর বলা আছে যে ভারতের কোন শহরকে ভারতের ডেট্রয়েট অফ এশিয়া বলা হয়? ঠিক আছে, ভারতের কোন শহরকে ভারতের ডেট্রয়েট অফ এশিয়া বলা হয়? 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চেন্নাই। সঠিক উত্তর হচ্ছে চেন্নাই। ঠিক আছে, বেঙ্গালুরুকে বলা হয় কি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ঠিক আছে, মুম্বাই যেটা আছে মুম্বাইকে বলা হয় কি গেটওয়ে অফ ইন্ডিয়া। মুম্বাইকে বলা হয় কি গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এটা হচ্ছে কি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। আর এই যে এটা আছে চেন্নাইকে বলা হয় কি ডেট্রয়েট অফ এশিয়া বা অটোমোবাইলের রাজধানী বলা হয়। আর কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বরে বলা আছে কি ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা নামে পরিচিত কোন অংশটি? ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা নামে পরিচিত কোন অংশটি? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পার্ট 3। এখানে কি আছে? পার্ট 3 তে আছে মৌলিক অধিকার। ঠিক আছে, পার্ট 3 তে আছে মৌলিক অধিকার। তাহলে এই যে তৃতীয় অংশ যেটা আছে কত 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35। এখানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে। ঠিক আছে, এবং যেহেতু এই মৌলিক অধিকারগুলি সরকারের ক্ষমতাকে সীমিত করে এবং ব্যক্তির স্বাধীনতা রক্ষা করে, তাই একে বলা হয় কি ভারতীয় সংবিধানের
ম্যাগনা কার্টা। ঠিক আছে, ভালো করে এটা মনে রাখবে যে পার্ট 3-তে দেওয়া আছে মৌলিক অধিকার আর্টিকেল 12 থেকে 35 অথবা 12 থেকে 35, এবং এই মৌলিক অধিকারগুলি সরকারের যে ক্ষমতা আছে তাকে সীমিত করে এবং এছাড়া ব্যক্তির যে স্বাধীনতা সেগুলোকে সুরক্ষা করে বলেই এই মৌলিক অধিকারকে বলা হয় কি ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা, যেটা আছে পার্ট 3-তে বর্ণনা করা আছে। ঠিক আছে, এরপরে আসছি 11 নম্বর। এই 11 নম্বরে বলা আছে যে গ্যাম্বিট। গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে দাবা। গ্যাম্বিট শব্দটি দাবা খেলার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এই গ্যাম্বিট হলো দাবার একটি কৌশল যেখানে খেলার শুরুতে প্রতিপক্ষকে, ঠিক আছে, বা অপোনেন্ট যে থাকে তাকে একটি গুটি দিয়ে পরে তাকে কি করা হয়, উৎসর্গ করা হয় বা তাকে কি বলবো লোভানো হয় যে সে সুবিধাজনক অবস্থায় যাতে থাকতে পারে। ঠিক আছে, তো শুধু মনে রাখবে গ্যাম্বিট কি, গ্যাম্বিট হচ্ছে একটা খেলার কৌশল যেটা কোন খেলায় ইউজ করা হয়, দাবা খেলায়। ঠিক আছে, তাহলে এই গ্যাম্বিট শব্দটা আমরা পেয়ে গেলাম গ্যাম্বিটকে দাবা খেলায় ইউজ হচ্ছে। ঠিক আছে, এরপরে আসছি 12 নম্বর। 12 নম্বরে বলছে পেনাল্টি স্ট্রোক। 12 নম্বরে বলা আছে পেনাল্টি স্ট্রোক শব্দটি সাধারণত কোন খেলায় ব্যবহৃত হয়? ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে এক্ষেত্রে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ফিল্ড হকি। ঠিক আছে, তার পেনাল্টি স্ট্রোক কি না, এটা হচ্ছে হকি খেলায় ব্যবহৃত হয়। ঠিক আছে, ফিল্ড হকি। বুঝাতে পারলাম? এক্ষেত্রে বলেছে হকি খেলা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে গোলরক্ষক ছাড়া আর কেউ গোল রক্ষা করতে পারে না। এক্ষেত্রে এটা কখন দেওয়া হয়? এটা যখনই দেওয়া হয় যে এটা দেওয়া হয় যে প্রতিপক্ষ দলের ফিল্ডাররা গোল হওয়ার মতো পরিষ্কার সুযোগে যদি অনৈতিকভাবে বা ইচ্ছাকৃতভাবে বাধা দেয় বা ফাউল করে তখন দেওয়া হয়। ঠিক আছে, এই স্ট্রোক থেকে সরাসরি গোল করার সুযোগ থাকে। তাহলে একটু বলে রাখলাম এটা এই পেনাল্টি স্ট্রোকটা এটা হকি খেলাতে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নতে বলা আছে এক্স রে। এক্স-রে কে আবিষ্কার করেন? এই যে আমরা যেটা এক্স-রে মেডিকেলের যেটা থাকে এক্স-রে, এই এক্স-রে কে আবিষ্কার করেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে বলে রাখি যে এই যে পেনাল্টি স্ট্রোক যেটা আছে না, একটা পেনাল্টি স্ট্রোক অনেকে ভাববে যেটা ফুটবলেও তো থাকে, কিন্তু ফুটবলে যেটা থাকে সেটা হচ্ছে কি পেনাল্টি কিক থাকে। ঠিক আছে, ফুটবলে যেটা থাকে এই যে ফুটবল যেটা থাকে এই ফুটবলে যেটা থাকে সেটা হচ্ছে কি পেনাল্টি কিক। ঠিক আছে, পেনাল্টি কিক বা পেনাল্টি শুট আউট এটা থাকে ফুটবলে, কিন্তু পেনাল্টি স্ট্রোক না, পেনাল্টি স্ট্রোকটা থাকে কি হকিতে। আচ্ছা, এই 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে তাহলে? 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি ডব্লিউ.সি. রন্টজেন। ঠিক আছে, ডব্লিউ.সি. রন্টজেন। আচ্ছা, 4টা অপশনের মধ্যে যদি আমরা দেখি মাদাম কুরি, তাহলে আমরা জানি কি মাদাম কুরি রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন। মাদাম কুরি রেডিয়াম ও পোলোনিয়াম। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে একটু। ঠিক আছে, পোলোনিয়াম, মাদাম কুরি রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন। উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। রক্ত সঞ্চালন যেটা আছে আমাদের শরীরের যে রক্ত সঞ্চালন, তাহলে এই রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে? উইলিয়াম হার্ভে। ঠিক আছে, আর এই ডব্লিউ.সি. রন্টজেন 1895 সালে, এটা মনে রাখবে 1895 সালে তিনি এক্স-রে আবিষ্কার করেন বা রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য প্রথম নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কারও পান এই আবিষ্কারের জন্যই। ঠিক আছে, নোবেল পুরস্কার। তাহলে কত সালে? 1895 সালে। কে? ডব্লিউ.সি. রন্টজেন। ঠিক আছে, আর আর্নেস্ট রাদারফোর্ড আমরা জানি কি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। 14 নম্বর বলছে কি ডিএনএ যেটা আছে এর ডাবল হ্যালিক্স, এটা মনে রাখবে। ডিএনএ এর ডাবল হ্যালিক্স যদি বলে কাঠামো কে আবিষ্কার করেন বা ডাবল হ্যালিক্স যে স্ট্রাকচার সেটা কে আবিষ্কার করেন? কোথায়? ডিএনএ এর। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে কি ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। অপশন বি ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আর বাকি অপশনগুলো দেখে নিই। আমরা জানি কি এই যে লুইস পাস্তুর যেটা আছে র্যাবিসের ভ্যাকসিন আবিষ্কার করেন বা জলাতঙ্ক, র্যাবিস বা জলাতঙ্ক। ঠিক আছে, এই যে জলাতঙ্ক যেটা আছে এই জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন কে? লুইস পাস্তুর। এই যে তিনি প্রসেস এটাকে পাস্চুরাইজেশনও বলা হয়। ঠিক আছে, রবার্ট হুক তিনি কি আবিষ্কার করেন? সেল আবিষ্কার করেন বা প্রথম কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। ঠিক আছে, প্রথম কোষ রবার্ট হুক। আচ্ছা, প্রথম জীবিত কোষ যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাবে কি? সেটা হচ্ছে লিউয়েন হুক। ঠিক আছে, আর গ্রেগর মেন্ডেল যেটা আছে তিনি জেনেটিক্সের জন্য বলা হয় ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই যে প্রত্যেকটা অপশন দেওয়া আছে সেটা ভিডিওকে পজ করে তোমরা লিখে নেবে। সেক্ষেত্রে তোমাদের যেটা প্রিপারেশন, যারা সত্যিকারের প্রিপারেশন করছো তাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে যাবে। ঠিক আছে,
15 নম্বর বলছে কম্পিউটারে, এটা মনে রাখবে কম্পিউটারের ক্ষেত্রে প্রশ্ন আসবেই। কম্পিউটারের প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশনের প্রধান উপাদান কী ছিল? অর্থাৎ কম্পিউটারের এখনকার দিনে তো জেনারেশন আসছে, যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, যারা কম্পিউটার নিয়ে জানো তারা জানবে অবশ্যই। তাহলে এই যে জেনারেশন যেটা আছে, এই জেনারেশনের প্রধান ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের প্রধান উপাদান কী ছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব, ঠিক আছে। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ভ্যাকিউম টিউব। এক্ষেত্রে বলা হচ্ছে ভ্যাকিউম টিউব প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে ব্যবহার করা হতো। টাইমটা একটু দেখে রাখবে, 1940 থেকে 1956 সময়কালটা, 1940 থেকে 1956, এটা হচ্ছে প্রথম প্রজন্মের সময়কাল 1940 থেকে 1956। এক্ষেত্রে যেটা আছে সার্কিট ও ম্যাগনেটিক ড্রাম মেমোরির জন্য প্রধানত এই যে সার্কিট আছে, সার্কিট আর ম্যাগনেটিক মানে ড্রাম মেমোরির জন্য প্রধানত এই ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, ঠিক আছে। এই কারণে কম্পিউটারগুলি খুব বড় এবং কস্ট ছিল, ঠিক আছে, অনেক দাম থাকতো এটার জন্যই, ঠিক আছে। এরপরে 16, তাহলে 16 নম্বরে বলা আছে বাগ। বাগ বলতে কি বোঝায়? ঠিক আছে, কম্পিউটার রিলেটেড বাগ বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে বাগ বলতে কি বোঝায়? তার বাগ হচ্ছে কি একটি হচ্ছে প্রোগ্রামের ত্রুটি বা ভুল, ঠিক আছে, প্রোগ্রামের একটি ত্রুটি বা ভুল, ঠিক আছে, প্রোগ্রামের একটি ত্রুটি বা ভুল। কম্পিউটারের ভাষায় বাগ বলতে সফটওয়্যার বা প্রোগ্রামের মধ্যে কোনো ত্রুটি বা ভুল থাকাকে বোঝায়, যার মধ্যে সেই প্রোগ্রামটি ঠিকঠাক কাজ করতে পারে না। এই ঠিক করাকে আবার এই যে বাগ যেটা আছে, এই বাগ খুঁজে দেওয়া বা ঠিক করাকে বলা হয় ডিবাগিং, ঠিক আছে, ডিবাগিং। আজকাল এটা অনেকটা পেশার মতো হয়ে গেছে, অনেকেই যারা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে তারা বিভিন্ন কোম্পানির বাগ ধরে দেয় এবং সেই কোম্পানিকে তারা মেল করে, পরে সেই কোম্পানি তাকে রেওয়ার্ড হিসাবে কিছু দেয়। কারণ কি সে যেটা ভুল ছিল সেই ভুলটাকে সে কি খুঁজে বার করে সেটাকে আবার ঠিক করে দেয়। এই মানে খুঁজে বার করে দিলেই হলো, তারপরে ঠিক করে নেয়। তাহলে এই যে ডিবাগিং যেটা করে, এই ডিবাগিংয়ের জন্য যারা কাজটা করে তাদের ঠিকঠাক মতো রিওয়ার্ড হিসাবে টাকা তারা পেয়ে যায়, ঠিক আছে। এরপরে আসছি 17 নম্বর বলা আছে যে বায়ু দূষণ পরিমাপের একক কি? বায়ু দূষণ পরিমাপের একক কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কি হবে? বায়ু দূষণ পরিমাপের একক হচ্ছে কি ppm। এই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। তাহলে বায়ু দূষণকারী গ্যাস বা কণার যে ঘনত্ব আছে, বায়ু দূষণকারী গ্যাস বা কণার যে ঘনত্ব আছে সেটা মাপ করা হয় ppm এ, ঠিক আছে। এরপরে আসছি ডেসিবেল, তো এটা সাউন্ডের হবে, নিউটন অনেক কিছু, আর জুল তো আমরা জানি, ঠিক আছে। এই ডেসিবেল যেটা আছে এটা হচ্ছে শব্দ দূষণের পরিমাপ, আমরা জানি ডেসিবেল কি শব্দ দূষণের পরিমাপ বা শব্দের তীব্রতা বা লাউডনেস মাপতে ব্যবহার করা হয়। আর নিউটন যেটা আছে, নিউটন হচ্ছে বল পরিমাপের একক, আমরা জানি কি ফোর্স বা বল পরিমাপের একক হচ্ছে কি নিউটন। আর জুল কি, জুল হচ্ছে কি এটি শক্তি পরিমাপের একক, শক্তি বা কি বলবো এনার্জি, শক্তি বা এনার্জি পরিমাপের একক, ঠিক আছে। এরপরে আসছি 18 নম্বর দেওয়া আছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে সিলেবাসে, যে G20 দেশগুলির 20তম শীর্ষ সম্মেলন, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? জোহান্সবার্গ, অপশন বি জোহান্সবার্গ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 2024 সালের পর 2025 সালে, এই যে 2025 সালে G20 যেটা হলো এখানে আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সহ যে বিভিন্ন দেশের যারা G20 সামিটে তারা এই জোহান্সবার্গে রওনা দিয়েছেন, ঠিক আছে। এরপরে আসছি 19 নম্বরে বলা আছে কি সম্প্রতি 19 নম্বরে বলা আছে যে সম্প্রতি কোন দেশ তার মন্দিরগুলি বিরল রেকর্ড সংরক্ষণের জন্য একটি ডিজিটাল লাইব্রেরি তৈরির কথা ঘোষণা করেছে। সম্প্রতি কোন দেশ তার মন্দিরগুলির বিরল রেকর্ড, ঠিক আছে, সংরক্ষণের জন্য একটা ডিজিটাল লাইব্রেরি তৈরির কথা ঘোষণা করেছে? এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে যে ভারতের যে বিভিন্ন মন্দির আছে সেই মন্দিরের প্রাচীন ও বিরল রেকর্ড বা তথ্য বা পুঁথি এগুলোকে ঐতিহাসিক দলিলগুলোকে ডিজিটাল ফরম্যাটে সংগ্রহের কথা বলা আছে, ঠিক আছে। এরপরে আসছি 20 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতীয় সেনাবাহিনী দ্বারা চালু করা সম্পূর্ণ দেশীয় অ্যান্টি ড্রোন গ্রিড সক্ষম, যেটাকে অ্যান্টি ড্রোন গ্রিড যেটা নামই হচ্ছে সক্ষম, কোন সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছিল? ভারতীয় সেনাবাহিনী দ্বারা চালু করা সম্পূর্ণ দেশীয় অ্যান্টি ড্রোন গ্রিড যেটা নাম ছিল সক্ষম, কোন সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছিল? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে ডিআরডিও, ঠিক আছে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে।
তাহলে এখানেই শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমরা যে প্রথম ইংলিশ পার্ট তার সাথে সাথে জিএস পার্টটা কমপ্লিট করলাম এখানে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং ওয়ান ওয়ার্ড লাগবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে শেষ করছি। জয় হিন্দ।